রসুলপুর গ্রামে রহিম ও কবিতার ছোট্ট একটা সংসার। সেই সংসারে তাদের দুটি ছেলে, নূরনবী ও রণবীর। বড় ছেলে নূরনবী ও বড় বউ সেলিনা। অন্যদিকে ছোট ছেলে রণবীর ও ছোট বউ পারুল। নূরনবী সারাদিন মাঠে ফসল ফলানোর জন্য কাজ করত। অন্যদিকে রণবীর সারাদিন অফিসে বসে কাজ করত। বড় বউ সেলিনা বাড়ির সব কাজ করত। অন্যদিকে ছোট বউ পারুল বাড়ির কোনো কাজই করত না। সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকতো আর ঘুমোতো। সে তার রূপচর্চা নিয়ে অধিক ব্যস্ত থাকতো। মা, আজ আমার শরীরটা অনেক খারাপ, ছোটকে বলুন না একটু রান্না বান্নাটা করে নিতে, আমি অন্য কাজগুলো করে দিব। এই মা, যত বড় মুখ নয় তত বড় কথা। কি বলছেন নবাবজাদি? শোনো শোনো, আমার ছোট বৌমা করবে কাজ আর তুই করবি আরাম, তা জীবনেও হবে না। মা, শুধুমাত্র একটা দিনেরই তো ব্যাপার, আপনি বলুন না, ছোট একদিন কাজ করলে কি এমন হয়ে যাবে? ও তো এবারেরই বউ, বলুন না মা। আরে বউ হয়েছে তো কি হয়েছে, তাই বলে কাজ করতে হবে? ও কত বড় লোক বাড়ির মেয়ে তুই জানিস? তুই তো একটা চাকরের মেয়ে, চাকরানি তো থাকবি। সময় মতো যেন খাবার পাই। যদি সময় মতো খাবার না পেয়েছি খুব ভালো হবে না কিন্তু। ছোট বৌমা, বলছিলাম কি, নিচে বসে থাকতে থাকতে আমার একদম মাজাটা ধরে গেছে, আমি কি একটু বিছানায় বসবো? না মা, আপনার কাপড়ে অনেক ময়লা, আমি এখান থেকে খেয়ে দিয়ে চলে যাবার পর আপনি উপরে বসবেন, ঠিক আছে? আর মা শুনুন না, আপনাদের সবার জন্য আমার বাবার বাড়ি থেকে অনেক কেনাকাটা করেছে, সেগুলো বাজারে পাঠিয়ে দিবে। আসলে আপনাদের এরকম বাড়িতে আমার পরিবারের কেউ আসবে না, ওদের এসব বাড়িতে আসা মানায় না। আপনারা বাজার থেকে পোশাকগুলো নিয়ে আসবেন। আরে বৌমা, কি দরকার ছিল? তোমার বাবার বাড়ি থেকে প্রত্যেক মাসে মাসে কিছু না কিছু দিতেই থাকে। আমরা তো গরিব মানুষ মা, আমরা তো তোমার বাবার বাড়িতে কিছুই দিতে পারি না। আচ্ছা যাই হোক, আর ওইদিকে বড় বউয়ের বাবার বাড়ি থেকে তো একটা সুতাও দিতে পারে না, যত সব পাজিল মেয়ে। আরে মা, বৌদির বাবার বাড়ি থেকে কি দিবে? ওদের সবাই তো চেয়ে মেগে গেত, আর এখন তো বৌদির মা বাবা কেউই বেঁচে নেই। আরে মা সেলিনা, যখনই দেখি ঘরে বাইরে সবখানে শুধু তুমি কাজ করো, তোমার শাশুড়ি মা কি ছোট বউকে দিয়ে কোনো কাজই করায় না? না না কাকিমা, আপনি ভুল বুঝছেন, ছোট অনেক কাজ করে। আসলে ছোট তো বড় ঘরের মেয়ে, ওর তো এত শত কাজ করে অভ্যাস নেই, তাই এত বেশি পারে না। তাই আমিও ওকে সবসময় কাজ না করতেই দেই, এটাই আর কি। না না মা সেলিনা, তুমি যতই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করো না কেন, শাক দিয়ে কখনো মাছ ডাকা যায় না। তোমার শাশুড়ির সাথেই তো সংসার করছি, প্রতিবেশী চিনি ওকে ভালো মতো, ও একটা লুবি। যেই বড় ঘরের মেয়ে দেখেছে, ওকে দিয়ে কোনো কাজ করায় না, সব কাজ তোমাকে দিয়ে করায়, কারণ তোমার বাবার বাড়ি তো অনেক গরিব। তোমার শাশুড়ির পেটে পেটে ঠিক কতটা চলে সেটা আমি ভালো মতোই জানি। তোমার শাশুড়ির কারণে আমার ঘরটা তো ভাঙতেই যাচ্ছিল। বাবা, এত জঘন্য মহিলা! সেলিনা এত কাটাকাটি করেও দিন শেষে তার স্বামী আর শ্বশুরের মন ছাড়া কারো মনই সে পেত না। দুটা কাপড় কাচতেই যদি এক প্রহর লেগে যায়, তাহলে রান্না বান্না করতে আর কয় প্রহর লাগবে শুনি? পেটে তো চুচু দৌড়াচ্ছে, এখনো তো সকালের খাবার পেলাম না। কি শুরু করেছিস মা? একাই একজন 5 জনের কাপড় তুলে সময় তো লাগবেই। আমি এক্ষুনি রান্নাটা শেষ করে নিব, আপনি চিন্তা করবেন না। আপনার খাবার সময় মতো পেয়ে যাবেন, আপনার খাবার খাওয়ার সময় এখনো পেরোয়নি। আরে বৌমা, বুড়ো ভাবটাকে ক্ষমা করে দিস, তোর জন্য কিছুই করতে পারলাম না। আসলে বয়স হয়েছে তো, আমার কথা তো আর কেউই শুনে না। বাড়ির বড় বউ হিসেবে দিনের পর দিন দায়িত্ব পালন করছিস, কোনো কথা না বলেই সবকিছু মুখ বুজে সহ্য করছিস, অথচ তোর উপর কত অবিচার হচ্ছে। বাবা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আসলে এগুলো আমার ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। গরিব ঘরের মেয়ে তো, কত কিছু সহ্য করতে হয়, সহ্য করতে করতে এখন আর কোনো কষ্টই হয় না। থাকুক না বাবা, আপনি এসব নিয়ে ভেবে ভেবে আর শরীর খারাপ করবেন না। আকাশের অবস্থা তো বড্ড বেশি খারাপ। সেলিনা, ও সেলিনা, এদিকে আসো তো।
হ্যাঁ গো, খাবারটা এখনো খেলে না? কি জন্য ডাকছিলে আমাকে? খাবারটা দিয়ে কোথায় চলে গেছো? তোমাকে ঠিক মতো ডাকলে পাওয়াই যায় না। আসলে আমি কি করব বলো, মা বলছিল পাগুলো টিপে দেওয়ার জন্য, তাই মায়ের পায়ে মালিশ করছিলাম, এই আর কি। তুমি বলো, তোমার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, মায়ের পা মালিশ করা ছাড়া তুমি আর কি বা করবে? সারাদিন দেখো, ঘরের কাজ বাইরের কাজ সবকিছু বড় বউ সেলিনা কি করতে হবে, ছোট বউ কি করে? হ্যাঁ, এই কথা বলতে গেলেই মা কত কি শুনিয়ে দেয়। একই মা, অথচ ভিন্ন ভিন্ন রূপ। ছোট ছেলের প্রতি কত ভালোবাসা, আর বড় ছেলে যেন দু চোখের বিষ। ছোট বউয়ের প্রতি কত ভালোবাসা, আর বড় বউ যেন দু চোখের বিষ। আসলে কি বলবো, বলার মতো না কিছুই নেই, সবই আমাদের পোড়া কপাল। আরে এসব নিয়ে এত কষ্ট নিও না, একটু মায়েরা এমনই হয়, ছোটদেরকে বেশি ভালোবাসে। তুমি তো বড়, তাই বেশি আদর পেয়েছো। তোমার ছোট ভাই তো তোমার সমান আদর পায়নি, তাই একটু বেশি ভালোবাসে আর কি। ছোটদেরকে সবসময় একটু বেশি ভালোবাসে মায়েরা। হয়েছে, তোমার আর আমাকে মিথ্যে সান্ত্বনা দিতে হবে না। এখন দেখো, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, খাবারগুলো রেখে দাও, আমি পরে এসে খেয়ে নিব। আমাকে জমিতে যেতে হবে, জমিটার কোনো ক্ষতি হয়ে গেলে সারা বছর আমাদেরকে অনেক কষ্টে কাটাতে হবে। এই জমিটা দেখি সারা বছরের খাবার হয়। আমি মায়ের রুম থেকে একটা ছাতা নিয়ে চলে যাই, তুমি চিন্তা করো না। আরে এই বৃষ্টি বাদলের দিনে না গেলে কি হতো না? সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। আরে নুননবী, মানছি আমি এই জমির ফসল আমরাও খাই, তাই বলি কি তোমাকে আমি ছাতা দিয়ে দিব? এত সাহস কোথায় থেকে হয়েছে তোমার? ছাতা কিন্তু তোমার শ্বশুর বাড়ি থেকে আসেনি, ছাতা এসেছে আমার ছোট ছেলে রণবীরের শ্বশুর বাড়ি থেকে। তাই ছাতাটা শুধু রণবীরেরই প্রাপ্য, তোমার নয়। তুমি যাও ওইভাবে। এরপর নূরনবী ছাতা ছাড়াই চলতে থাকে জমি রক্ষা করার জন্য। কিন্তু শুনশান মাঠে কেউই ছিল না। সে একলাই গেল তার জমি দেখতে। সেখানে গিয়ে সে হতাশ হয়ে গেল। একে একে বৃষ্টির পানিতে পুরো জমিটাই তার ডুবে গেল। দেখতে দেখতে হঠাৎ করে নূরনবীর পায়ে চলে আসে একটি সাপ, আর সে এক কামড়েই নূরনবীকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় জানিয়ে চলে যায়। নূরনবী সারা জীবনের মতো এই পৃথিবী ছেড়ে চলে যায়। নূরনবী মারা যাবার 4 দিন যেতে না যেতেই তাদের মাথায়, দেখেছো জমির অবস্থা তো খুবই খারাপ, আর তো সারা বছরে খাবার পাওয়া যাবে না। অন্যদিকে তোমার ভাইও মারা গিয়েছে, ওদের 3 জনকে আমাদের লালন পালন করতে হবে। তার থেকে বরং আমরা এখান থেকে শহরে চলে যাব। এখানে যাবতীয় যা কিছু আছে আমাদের দুজনের নামেই তো আছে, সব কিছু আমরা বিক্রি করে দিব। কিন্তু পারুল, শহরের জায়গা জমির তো অনেক দাম, আর আমাদের নামে তো শুধু জমি জামাগুলোই আছে। এই বাড়িটা তো মায়ের নামে, ওটা তো বিক্রি করতে পারবো না। আর জমিগুলো বিক্রি করে কি শহরে জায়গা রাখার মতো টাকা হবে? আরে বাড়িটা রেখে দাও, বাড়িটার মধ্যে বেচারা 3টা পড়ে থাকবে। যা জমি জিরাত আছে সবকিছু আমরা বিক্রি করে দিব, আর তোমার অফিস থেকে কিছু টাকা সরিয়ে নিবে। বাকি টাকাগুলো আমি আমার বাবার বাড়ি থেকে ম্যানেজ করে নিব। তুমি তাড়াতাড়ি করো। বাহ, তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, আর দেরি নয়, শুভ কাজে বেশি দেরি মানায় না। এরপর রণবীর ও পারুল সব জমি জিরাত বিক্রি করে দেয়। মা, তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি আর পারুল এই গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি, আর আমাদের বাগের যা জমি জিরাত ছিল সবকিছু বিক্রি করে দিয়েছি। শহরে জায়গা রেখেছি, ওখানেই এখন থেকে থাকবো। কি কি বলছিস? আমাকে না জিজ্ঞেস করে সবকিছু বিক্রি করে দিয়েছিস? তোরা ওখানে চলে যাবি, আমরা কি খাবো? আমাদের জন্য কি রেখে যাচ্ছিস? এভাবে প্রতারণা করবি বুঝতে পারিনি। সবকিছু বিশ্বাস করে তোদের নামে করে দিয়েছিলাম। আরে মা, আপনি এত হাইপাই হচ্ছেন কেন? এমন ভাব করছেন যেন আপনার জমি বিক্রি করি আমরা শহরে থাকছি। আমার বাবা তো অর্ধেকের বেশি টাকা দিল, আপনার জমি বিক্রি করে আর ক টাকা পেলাম? এখন এমন করছেন কেন? আপনি চান না আমরা ভালো থাকি? কিন্তু বৌমা, সে তো বুঝলাম। হেই বাবা রণবীর, তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না। তোকে এক নজর না দেখলে আমার যে বুকটা পেটে যায়। পারুল মা, তোমাকেও তো আমি কত ভালোবাসি, তোমরা আমাকে এভাবে ছেড়ে চলে যেও না। আরে মা, চুপ করো।
তুমি কখনোই আমাকে ভালোবাসোনি, শুধু আগলা পিরিত দেখাতে এসেছো। যদি এতই ভালোবাসতে আমাকে সুন্দর ভবিষ্যৎ দিতে, যা তুমি দিতে পারোনি তা আমার শ্বশুর বাড়ি দিচ্ছে, তাহলে কেন আমি এখানে পড়ে থাকবো? তুমি চাও না আমি ভালো থাকি, সেই জন্য এইসব কথা বলছো। আমি এক্ষুনি চলে যাচ্ছি, তোমরা থাকো তোমাদের মতো, যা খুশি করো, আমার কোনো খবর রাখবে না, আমিও রাখবো না। কেন তোমার কথা শুনিনি সময় থাকতে? আমার বড় ছেলে বড় বৌমা সারা জীবন ধরে আমার জন্য কত কি করলো, আমি একদিনের জন্য ওদেরকে একটুও ভালোবাসিনি। আর যাদেরকে আমি এত ভালোবেসেছি তারা আমাকে এত বড় ধোঁকা দিল। কেঁদো না, আমি তো বারবারই বলতাম তুমি মরিচিকার পেছনে ছুটছো, কখনোই তুমি হিরে চিনতে পারোনি। যখন চিনলে তখন আর শেষ রক্ষাটাও নেই। কে বলেছে শেষ রক্ষাটাও হবে না? আমি থাকতে আপনাদের কিছু করতে হবে না, আমি এই সংসারে সব দায়িত্ব পালন করব। আপনাদের ছেলে আমাকে কখনো হেরে যেতে শেখায়নি, আপনাদের ছেলে আমাকে বারবার শিখিয়েছে কিভাবে ডুবে যেয়ে যেও ভেসে থাকতে হয়। আমি সব কিছু সামলে নিব, এই সংসারে সব দায়িত্ব আমার। এরপর সেলিনা বড়লোক বাড়িতে গিয়ে কাজ করত। 2-4টা বাড়িতে প্রতিদিনই কাজ করে যে টাকা পেত সেগুলো দিয়েই জীবিকা নির্বাহ করত। অন্যদিকে পারুল ও রণবীরের জীবনের সুখ ছিল ক্ষণস্থায়ী। কিছুদিন যেতে না যেতেই জি রণবীর, তোমাকে আমি অনেক ভালো মানুষ মনে করতাম, আর তুমি এইসব করছো, তাও আবার আমার অফিসে বসে থেকে। আমার অফিস থেকে তুমি 10 লক্ষ টাকা সরিয়েছো, আর শহরে বাড়ি রেখেছো এই টাকা দিয়ে। আমি ভাবতেও পারছি না, আজকের পর থেকে তোমার আর এই চাকরিতে আসার কোনো দরকার নেই, আর ওই বাড়িটা আমার নামে করে দিবে। যদি না দিয়েছো, আমি জালিয়াতির মামলায় তোমাদের স্বামী স্ত্রী দুজনকেই এমন পেঁচে পালবো, জীবনও উঠতে পারবে না। জালিয়াতির মামলা তো বুঝতেই পারছো, যাবজ্জীবন জেল কাটবে। না না, আমি আমার বাড়িতে কোনো প্রতারকদের টাই দিব না। যখন চলে গিয়েছিলি একবারের জন্য ভেবেছিলি আমাদের কথা, এখন যেই বিপদে পড়লি আমাদের কথা মনে হলো। সেদিন আমাদের কথা তোরা ভাবিসনি, তোদের কথাও আজ আমরা ভাববো না। ও মা, বলুন না কোথায় যাব? আপনি জায়গা না দিলে যাওয়ার মতো কোথায়ও জায়গা নেই। আমার বাবার বাড়ি থেকে না করে দিয়েছে, আর আমাদের কোনো সাহায্য করতে পারবে না। মা, দোহাই লাগে ওদেরকে ক্ষমা করে দিন। দিন শেষে ওরা তো আপনারই সন্তান, ওরা একটা না হয় ভুল করে ফেলেছে, এখন তো ভুল বুঝতে পারছে। ক্ষমাই হলো মহৎ গুণ, ক্ষমার মাধ্যমেই জীবন সুন্দর হয়। শুধুমাত্র আমার বড় বৌমা বলছে বলে আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি, নয়তো জীবনেও ক্ষমা করতাম না। বড় বৌমা আমার কলিজার টুকরা, বড় বৌমাই আমাদের সংসারটার হাল ধরেছে। ধন্যবাদ বৌদি, তুমি না থাকলে না জানি কি হতো আমাদের। তোমার জন্যই আমরা মাথা গোঁজার জায়গা পেলাম, ধন্যবাদ। রণবীর, আমি আর এভাবে থাকতে পারছি না, এই জীবন বড্ড অগোছলো। আমি এই জীবনে এভাবে থাকতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য ভালো কিছুর ব্যবস্থা করো। কি বলছো কি পারুল? সব সময় তোমার কথা শুনে শুনে দেখো আজ আমার কি অবস্থা। একটা চাকরির জন্য কত দুয়ারে দুয়ারে আমাকে ঘুরতে হচ্ছে। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তুমি বৌদিকে দেখেছো? বৌদি কতটা ভালো, আর তুমি কতটা হিংসুটি। বৌদির মতো হতে শিখো। এখানে যেভাবে আছো এভাবেই থাকবে। আমি আর ভালো কিছুর ব্যবস্থা করতে পারবো না। মায়ের সব কথা শুনবে, আর বৌদির থেকে কিছু একটা শিখো। এ তো ভালো ভালো শাড়িগুলো রেখে চিরা শাড়িটা পরে ঘুরাও কেন? নীল শাড়ি তো তোমার দুটা, একটা না চিড়ে গেছে, অন্যটা তো ভালো, পরতে পারো না। যতই ঘোরাঘুরি করো না কেন, শাড়ি কিন্তু কিনে দিব না। যাই হোক, বড় বৌমা লোকের বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে, তুমি কি ঘরের সব কাজ করতে পারো না? বড় বৌমা কি লোকের বাড়ির কাজ শেষ করে এখানের কাজও এসে করবে? কি পেয়েছো? হ্যাঁ, যাও ঘরের সব কাজ করো গিয়ে, নবাব জাদির মতো বসে থাকবে শুধু। হ্যাঁ মা, যাচ্ছি। আপনি এখন বৌদিকে একটু বেশি ভালোবাসেন, আমাকে তো একটুও ভালোই বাসেন না। সবার মুখেই শুধু এখন একটি কথা, শুধু বড় বউ বড় বউ বড় বউ। আমি যেন এই বাড়ির কিছুই না। আমি এবার বড় বউকে এমন সাজা দিব
সবাই ওর দিকে তাকিয়ে থাকতেও ভয় পাবে। আমি এটাই করব। এরপর ছোট বউ দুটি তেলের বোতল কিনে নিয়ে আসে। একটি বড় বউয়ের জন্য তার শাশুড়ি মায়ের কাছে দিয়ে দেয়, আর অন্যটি নিজের জন্য নিজের কাছে রেখে দেয়। ছোট, এই ছোট, তোর মাথায় নাকি তেল দিয়ে দিতে হবে, উঠ না, কোথায় তুই? আরে এটা কি হলো? এটা যে ছোটর তেলের বোতলটা ভেঙে গেল আমার পায়ে লেগে। ছোটর তো মনটা খারাপ হয়ে যাবে। ছোট তো আমাকেও এরকম একটা বোতল দিয়েছে। আমি বরং এটা পেলে আমারটা এখানে এনে রেখে দেই, নয়তো ছোট জানতে পারলে অনেক কষ্ট পাবে। এসব কথা বলে সেলিনা ভাঙ্গা তেলের শিশিটা ফেলে দেয় এবং নিজের তেলের শিশিটা এনে তার ছোট জায়ের মাথায় তেল লাগাতে লাগে। আরে বৌদি, এটা কি হলো? আমার চুল কেন পড়লো? চুল পড়ার কেমিক্যাল তো তোমার বোতলে মিশানো ছিল, তাহলে আমার বোতলে এটা এলো কি করে? এটা কি হয়ে গেল আমার সাথে? কি বলছো ছোট বৌমা? চি 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 চি, ভেবেছিলাম তোমার মন মানসিকতা সবকিছু পরিবর্তন ঘটে গেছে, আর তুমি কিনা শেষে বড় বৌমার সাথে এমনটা করতে চেয়েছিলে। কিন্তু উপরওয়ালার কি খেলা দেখো, তুমি যা অন্যের জন্য করতে চেয়েছিলে তা তোমার নিজেরই হয়ে গেল। আরে আরে, বুকে থেকে পেটে চুরি মারো, বজ্জাত মেয়ে কোথাকার। তোমাকে ভেবেছিলাম ভালো মানুষ হয়ে গেছো, কিন্তু তুমি তো একটা বদের হাড্ডি। যা হয়েছে তোমার সাথে বেশ ভালো হয়েছে। চি চি পারুল, আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, তুমি বুঝতে শিখেছো। বারবার বলতাম বৌদির থেকে কিছু একটা শেখো, বৌদি কত মহান, আর তুমি কিনা তার সাথে এমন করলে। যেখানে আমাদের যাওয়ার মতো কোথায়ও জায়গা ছিল না, সে আমাদের আশ্রয় দিয়েছিল। যাক, ভালোই হয়েছে। এটা অন্তত বুঝতে পারোনি, অন্যের জন্য গর্ত করলে নিজেই সেই গর্তে আগে পড়তে হয়। তোমার মনটা যেমন কুৎসিত, চেহারায় তেমন ভাবেই ফুটে উঠেছে। বাহ, খুব সুন্দর। এটা আমি কি করলাম? কাউকেই তো মুখ দেখাতে পারছি না, সবাই শুধু আমাকে নিয়ে চি চি করছে। আমি এখন কি করব? যে অহংকার করে সে একদিন একাকিত্বের বোঝা টানে। বউ যদি হয় অহংকারী, সংসারে নামে অশান্তির ধূমকেতু। অহংকারে সম্পর্ক নষ্ট হয়, বিনয়ের হৃদয় জয় হয়। প্রিয় দর্শক, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী গল্প বানাতে অনেক অনেক উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের গল্পে। আল্লাহ হাফেজ।